আমার একটা ছোট্ট ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে আজ শুরু করি। গত রবিবার ব্যক্তিগত কাজে বেরিয়েছিলাম এবং ফিরছিলাম, তখন সন্ধে হয়ে গিয়েছে। আমার সঙ্গে আমার পরিবারের একজন প্রবীণতম মানুষ ছিলেন, তিনি 85-86-তে পৌঁছে গেছেন। আমি ড্রাইভিং সিটে ছিলাম, উনি আমার পাশে বসেছিলেন। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে হঠাৎ করে দেখলাম সমস্ত গাড়িকে সাইড করার কথা বলা হচ্ছে। একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নির্দেশ দিচ্ছিলেন। আমি জানলার কাঁচ নামিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার। তো উনি বললেন যে নাকা চেকিং চলছে। তো নির্বাচনের আগেই নাকা চেকিং আপনারা জানেন ইতিমধ্যেই শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় র্যান্ডামলি গাড়ি চেক করা হচ্ছে। কিন্তু আমার সঙ্গে কথা বলতে গিয়ে ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কিন্তু দেখতে পেলেন আমার পাশে একজন অত্যন্ত প্রবীণ মানুষ বসে আছেন, এবং দেখেই ওনার একটা এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল। উনি বললেন, ও আচ্ছা আচ্ছা, আপ লোক যাইয়ে বলে উনি একটা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। স্থানীয় থানার একজন এএসআই সম্ভবত, তিনি, পোশাক দেখে তাই মনে হলো, তিনি মূল কাজটা করছিলেন, সার্চিং অপারেশনটা তিনি দেখভাল করছিলেন, তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। তো ওই এএসআই আমাকে দেখে সঙ্গে সঙ্গে ইশারা করলেন যে আপনি যান না। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আমায় বললেন, আপ লোক যাইয়ে, আপকে সাথ বুজুর্গ আদমি হ্যাঁ, ও তো মেরে পিতাজি জैसे হ্যাঁ, বলে আমাকে রাস্তা করে দিলেন। তা আমি ওখান থেকে বেরোতে বেরোতে ভাবছিলাম যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে অনেক রাজনৈতিক প্রচার হচ্ছে। মুখ্যত তৃণমূল কংগ্রেসই এটা করছে। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের মুখে আমরা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নানা রকম মন্তব্য শুনেছি। এমনকি কেন্দ্রীয় বাহিনী ভোট দিতে বাধা দিতে পারেন, ভোট দিতে বাধা দিলে কি করতে হবে সেই সমস্ত নিদান ইত্যাদি। সম্ভবত সেই জন্য আমার মনে হলো যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে কোনো নির্দিষ্ট ব্রিফিং রয়েছে যে সাধারণ আম জনতার সঙ্গে ব্যবহার করতে হবে কেমন। কোনোভাবেই যেন সাধারণ মানুষ বিরক্ত না হন, কেন্দ্রীয় বাহিনীর ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয়। সম্ভবত এরকম কোনো স্পেশাল ব্রিফিং তাদেরকে দেওয়া হয়েছে, এবং সেটারই চেহারা আমি দেখলাম। ইনফ্যাক্ট তার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু এই অভিযোগ সামনে এলো যে নির্বাচন কমিশনের অবজারভারদের গ্রুপে কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীর গাড়ি সবসময় চেক করতে হবে। এটা নিয়ে প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস, ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবং আমি বলছি, যদি এরকম যদি সরাসরি কাউকে টার্গেট করে নির্দেশ দেওয়া হয়ে থাকে তাহলে সেটা প্রতিবাদযোগ্য। কিন্তু এই যে সার্চিং অপারেশন, এই নাকা চেকিং প্রসেস, যেটা ইলেকশনের আগে নির্বাচন কমিশন খুব সিরিয়াসলি করছে, এটাকে রাজনৈতিক কারণে যদি বিরোধিতা করা হয় তাহলে সেটা উদ্দেশ্য প্রণোদিত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা আরও স্পষ্ট হবে যদি আপনাদের কিছু পরিসংখ্যান দিই। নির্বাচন কমিশন ফেব্রুয়ারি মাস থেকে এই ইলেকশন সংক্রান্ত সার্চ অপারেশনের ব্যাপারটা শুরু করেছিল, এবং এর জন্য শুধুমাত্র পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নয়, নির্বাচন কমিশন গোটা বিষয়টাকে এভাবে দেখার চেষ্টা করেছে অ্যাপারেন্টলি, এবং তারা বলেওছে যে নির্বাচনকে ম্যানিপুলেট করা, ভোটারদের প্রভাবিত করা, ভয় দেখানো থেকে শুরু করে জাল ভোট দেওয়ার চেষ্টা করা, বুথে যারা কাজ করছেন প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসারদেরকে ভয় দেখানো বা তাদের প্রভাবিত করা, এই সবটা যে মেকানিজম দিয়ে করা হয়, সেই মেকানিজমের পিছনে একটা বিপুল অর্থ খরচ হয়। ইনফ্যাক্ট কলকাতার বা বাংলার রেসপেক্টে আমি বলতে পারি যে একটা সময় যখন বামেরা এই মেকানিজম নিয়ে কথা বলতো, রিগিং শব্দটা যে সময় প্রথম চালু হলো, সেখানে কিন্তু বামেদের সংগঠন এবং তারা মূলত পার্টির প্রতি দায়বদ্ধতা ইত্যাদি থেকে, আদর্শ থেকে এই বিষয়ে অনেক বেশি সক্রিয় থাকতেন। কিন্তু ইদানিং এখন যে ছবিটা আমরা দেখি, এখানে এই মেকানিজমটা সম্পূর্ণ টাকায় চলে, বিপুল পরিমাণ টাকায় চলে। ইলেকশন কমিশনের টার্গেট ছিল ওই সোর্সটাকে যদি আটকানো যায়, ওই বেআইনি অর্থের স্রোতটাকে যদি আটকে দেওয়া যায়, তাহলে এই মেকানিজমটার গোড়ায় আঘাত করা যাবে। এবং এই মেকানিজমটার গোড়ায় যদি আঘাত করি, সেখানে যদি টাকা না পৌঁছয়, তাহলে মেকানিজমটা ইতিমধ্যেই দুর্বল হয়ে যাবে, কাজ করবে না, বিনা পয়সায় এই মেকানিজম কাজ করবে না। সেই জন্যই ইলেকশন কমিশন এই পরিকল্পনা করে এগিয়েছিল। এতে ইনভলভ করা হয়েছিল পুলিশকে, ইনকাম ট্যাক্সকে, এক্সাইজ ডিপার্টমেন্ট এবং ডাইরেক্ট ট্যাক্সেস ডিপার্টমেন্টকে, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআইকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরকে, এমনকি আরবিআই কোন কোন সূত্র থেকে এইভাবে বেআইনি টাকা আসতে পারে, গোটাটা ব্যাপারটা দেখার জন্য ইলেকশন কমিশন নজিরবিহীনভাবে এই রাজ্যে 100র মতো ফিনান্সিয়াল অবজারভার নিয়োগ করেছেন।
আপনাদের হয়তো মনে আছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের সময় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেন, পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ক্ষোভ প্রকাশ করেছিলেন যে ইলেকশনে পুলিশ অবজারভার আমরা দেখেছি, জেনারেল অবজারভারও পাঠিয়েছে, এবার তার উপরে আবার ফিনান্সিয়াল অবজারভার। ইনফ্যাক্ট এইবার নির্বাচন কমিশন এই বেআইনি অর্থের লেনদেন আটকানোর জন্য অনেক বেশি সিরিয়াস ছিল এবং সেই জন্য গোটা রাজ্যে 100 মতো ফিনান্সিয়াল অবজারভার পাঠানো হয়েছে যারা প্রার্থীদের খরচের উপর নজর রাখবেন। আর সেই সঙ্গে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তাদেরকে অ্যাক্টিভ রাখা হয়েছে, এই সার্চিং অপারেশন চলছে যে কোনো বেআইনি বিষয়, অর্থাৎ সেটা অর্থ হতে পারে বা এমন কিছু মাদক হতে পারে, দামি ধাতু হতে পারে, যা আনঅ্যাকাউন্টেবল, যার সোর্স সম্পর্কে সঠিক ব্যাখ্যা পাওয়া যাবে না, আটকে দাও। এর জন্য ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে একটা অনলাইন পোর্টাল চালু হয়, ইলেকশন কমিশন চালু করে, যার নাম ইলেকট্রনিক সিজার ম্যানেজমেন্ট সিস্টেম। 2026-এর 6 ফেব্রুয়ারি থেকে এটা চালু হয়েছিল। শুধু পশ্চিমবাংলার জন্য নয়, যে কটা রাজ্যে নির্বাচন হচ্ছে, পুডুচেরি, আসাম, তামিলনাড়ু, পশ্চিমবাংলা, সব জায়গার জন্য। এখন অবধি 3টে রাজ্যে তো হয়ে গেছে নির্বাচন। 2026-এর 4 এপ্রিল যে ডেটা নির্বাচন কমিশন রিলিজ করেছে, 4 এপ্রিলের মধ্যে সব থেকে ওপরে পশ্চিমবঙ্গ সিজারের ক্ষেত্রে, তারপরে বাকিরা। আমি আপনাদের হিসাবটা বললে আপনারা বুঝতে পারবেন। পশ্চিমবাংলায় 2026-এর 4 এপ্রিল পর্যন্ত, এই 6 ফেব্রুয়ারি থেকে পশ্চিমবাংলায় যা টোটাল সিজ করা হয়েছে তার অর্থমূল্য 319 কোটি টাকা, যেখানে তারপরে তামিলনাড়ু সেখানে 170 কোটি এবং আসাম 97 কোটি। আমি আবার বলছি এই 319 কোটির হিসেবটা 4 এপ্রিলের, তারপরে এই হিসেব বদলেছে খুব দ্রুত। 8 এপ্রিলে একটা হিসেব পাওয়া যাচ্ছিল, ওখানে প্রায় 10 থেকে 15 কোটি অ্যামাউন্টটা বেড়ে গেছে, 319 থেকে বেড়ে গেছে ওটা। সব থেকে বেশি নগদ টাকা উদ্ধার হয়েছে হাওড়া জেলা থেকে, 2,52,00,000 ক্যাশ উদ্ধার হয়েছে। উত্তর 24 পরগনা তার ঠিক পিছনেই 2,17,00,000, দক্ষিণ 24 পরগনা তার পিছনে 2,14,00,000 ক্যাশ। এছাড়া রাজ্য জুড়ে যদি আমরা হিসেব করি, ক্যাশ টাকা উদ্ধার হয়েছে 4 এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী 11 কোটি। এবার ক্যাশ ছাড়া 21 লক্ষ লিটার বেআইনি মদ, যার অর্থমূল্য প্রায় 55 কোটি টাকা। ড্রাগস বিভিন্ন ধরনের, যা টোটাল সিজার হয়েছে বাংলা থেকে এখনো পর্যন্ত, ওই 4 এপ্রিল পর্যন্ত, তার অর্থমূল্য 65 কোটি টাকা। সোনা এবং অন্যান্য দামি ধাতু যা সিজড হয়েছে, অর্থমূল্য প্রায় 39 কোটি টাকা। এছাড়া ভোটারদের প্রভাবিত করতে বিনা পয়সায় বিলানো হয় বা নানাভাবে ব্যবহার হয় এরকম মেটেরিয়াল, যা টোটাল সিজড হয়েছে 4 এপ্রিল পর্যন্ত পশ্চিমবাংলায়, তার অর্থমূল্য 111 কোটি টাকা। সব মিলিয়ে 319। 8 এপ্রিল একটা ডেটা বেরিয়েছিল, সেখানে এই হিসাবটা 387, অর্থাৎ 11 কোটি বেড়ে গেছিল, 7, 8, 9 কোটি বেড়ে গিয়েছিল। আগ্নেয়াস্ত্র হিসেব দিই আপনাদের। কলকাতা থেকে 34টি আগ্নেয়াস্ত্র আনলাইসেন্সড বেআইনি গান, গোটা রাজ্য থেকে 251, সঙ্গে 400-র ওপর কার্ট্রিজ। শুধু কলকাতা থেকে 228টা বোমা, গোটা রাজ্য থেকে 887। শুধু কলকাতা থেকে 34.2 কেজি, অর্থাৎ 34 কেজি 200 গ্রাম বিস্ফোরক বোমার মশলা, গোটা রাজ্য থেকে 127 কেজি 700 গ্রাম। এই হলো আগ্নেয়াস্ত্রের হিসেব, তাও 4 এপ্রিল পর্যন্ত। অর্থাৎ একটা জিনিস খুব স্পষ্ট, যে আমরা অ্যাপারেন্টলি যাই দেখি না কেন, নির্বাচন কমিশনের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ এবং অন্যান্য যে এজেন্সিগুলো কাজ করছে, তারা যে সক্রিয়তা দেখিয়েছে, তার ফলে 4 এপ্রিল পর্যন্তই 319 কোটি, 8 এপ্রিল পর্যন্ত 327 কোটির বেআইনি মালপত্র ইতিমধ্যেই আটকে গিয়েছে। তো এই আটকে যাওয়ার ফলে যদি কেউ অসন্তোষ প্রকাশ করেন, তাহলে বুঝতে হবে নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ করছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের একটা অভিযোগ হচ্ছে যে আটকানো হচ্ছে শুধু তৃণমূল কংগ্রেসকে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নির্বাচনী জনসভা থেকে অভিযোগ করেছিলেন যে কেন্দ্রীয় বাহিনী টাকা ঢোকাবে বিজেপির হয়ে, অন্য রাজ্য থেকে টাকা
কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে রাজ্যে প্রবেশ করবে এবং বিজেপি ব্যবহার করবে, এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। এবার আমি ধরে নিই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন তার সারবত্য আছে, তিনি ঠিক বলেছেন। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে বিজেপির টাকা ঢুকছে এবং বিজেপির টাকা যেখানে যেরকম দরকার সেখানে পৌঁছে যাচ্ছে। তার মানে দাঁড়ায় যে বিজেপির টাকা ধরা পড়ছে না এই নাকা চেকিংয়ে। এবার তার মানে দাঁড়ায় যে এই যে 319 কোটি টাকার মালপত্র বা 11 কোটি টাকার ক্যাশ, এটা বিজেপির না। অর্থাৎ বিজেপির টাকা যদি ধরা না পড়ে তাহলে এই 319 কোটির দায় বিজেপির ওপর পড়ে না। এবার কংগ্রেস বা বামেরাও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আছে, কিন্তু তাদের আর্থিক কোমরের জোর সম্পর্কে সম্যক ধারণা আমাদের আছে, বা তাদের সংগঠন বা সাংগঠনিক শক্তি সম্পর্কেও। ফলে এই প্রশ্নের উত্তর কে দেবে যে এই যে যেগুলো ধরা পড়লো 11 কোটি টাকা ক্যাশ, বাকি সব মিলিয়ে 319 কোটির মাল, এর মালিক তাহলে কে, বা এটা কাদের জন্য ঢুকছিল, কাদের জন্য সরবরাহ হচ্ছিল? তৃণমূল কংগ্রেস নিজের পাতা ফাঁদে নিজেই পা দিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এত কিছুর পরেও ওই জায়গাটা যে কাউকে টার্গেট করছে নির্বাচন কমিশন, কোনো দলকে, কোনো নেতাকে, এমনকি তার স্ত্রী বা পরিবারের অন্য কাউকে, নাকি নির্বাচন কমিশন ইনফ্যাক্ট যে কাজটা যেভাবে করছে তাতে অন্যান্য বারের থেকে এবারের নির্বাচন কলুষমুক্ত হবে, সেটাই আশা করা যায়। এর আগে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের নির্বাচনের বিভিন্ন ধরনের যে ম্যানিপুলেশন, সেটাকে আটকানোর জন্য অনেক ঢাকঢোল পেটানো হয়েছে। এমনকি অন্য রাজ্য থেকে নির্বাচন করিয়ে আসা এবং করে বিখ্যাত হয়ে যাওয়া এরকম কাউকে অবজারভার করে এই রাজ্যে পাঠানো হচ্ছে, এ নিয়েও কম আলোচনা হয়নি। কিন্তু আলটিমেটলি দেখা গিয়েছে তার কোনো প্রভাব ভোটের ওপর পড়েনি। ভোট যেভাবে এ রাজ্যে হয় সেভাবেই হয়েছে এবং ফল যা হয় তাই হয়েছে। কিন্তু এবার নির্বাচন কমিশনের যে পদক্ষেপ এবং তার ফলে এখনো পর্যন্ত যে ছবি, তাতে কোথাও মনে হচ্ছে যে নির্বাচন কমিশন এবারের নির্বাচনটাকে সমস্ত রকম কলুষমুক্ত রাখতে চাইছে। এখন এই প্রশ্ন কেউ তুলতেই পারেন যে পশ্চিমবাংলায় 319 কোটি টাকার মাল আটকালেন আর আসামে মাত্র 97 কোটি টাকা। অর্থাৎ আসামে যেহেতু বিজেপি সব থেকে শক্তিশালী, ওখানে বিজেপির সংগঠন সবচেয়ে শক্তিশালী, ওখানে এইসব নিয়ে খুব কিছু জোরদার করা হয়নি, এখানে করা হচ্ছে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য। এই ধরনের রাজনৈতিক বিতর্ক থাকবেই, কিন্তু একই সঙ্গে এটাও মানতে হবে যে 319 কোটি টাকার দায় যদি সব রাজনৈতিক দলগুলো, রাজ্যের প্রধান শাসক দল, রাজ্যের প্রধান বিরোধী দল, সবার মধ্যে ছড়িয়ে যায় তাহলে একরকম, কিন্তু কাউকে যদি তালিকায় বাদ রাখা হয় তাহলে তার উপরেই 319 কোটির দায়টা আর আসে না, সে কিন্তু সেই দায় মুক্ত হয়ে যায়। এই রাজ্যে নজিরবিহীনভাবে প্যারামিলিটারি আনা হয়েছে এবার, অন্যান্য নির্বাচনের প্রায় ডবল। 2400 কোম্পানি, অর্থাৎ প্রায় 2,40,000 জওয়ান এই মুহূর্তে পশ্চিমবাংলায় নির্বাচন পরিচালনার জন্য এসেছেন। এবং আরও একটা উল্লেখযোগ্য তথ্য হচ্ছে 200 কোম্পানি মহিলা সিআরপিএফ আছে, অর্থাৎ প্রায় 20,000 মহিলা কেন্দ্রীয় পুলিশ কর্মী যারা এই রাজ্যে নির্বাচন করার জন্য এই মুহূর্তে রয়েছেন। সব মিলিয়ে যে ছবি আমরা দেখছি, আমি আবার বলছি, আগামীতে আমাদের দেখার এটাই যে এত কিছুর পরেও পুরো ব্যাপারটা বজ্রারম্ভে লঘুক্রিয়া হচ্ছে কি হচ্ছে না। এত কিছুর পরেও আলটিমেটলি ভোট যেভাবে হয় পশ্চিমবাংলায় সেভাবেই হবে। যে ধরনের ছবি আমরা দেখে থাকি, যে ধরনের রাজনৈতিক হিংসা বা যে ধরনের পোস্টপোল ভায়োলেন্স, সেই একই ছবি আমরা দেখব, নাকি এবার কিছু অন্যরকম হবে। গোটা বিষয়টা নির্বাচনের 2 দিন আর আগামী মাসের 4 তারিখ এবং 4 তারিখের পরের সপ্তাহ, এটাতেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে পশ্চিমবাংলার নির্বাচনী আবহ আদৌ এতে বদলাচ্ছে নাকি বদলাচ্ছে না।